আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সামাজিক ব্যবসা শুধু আর্থিক উন্নয়ন নয়, দেশ জাতি গঠনেও ভূমিকা রাখে বললেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। এখনো বিচার বহির্ভূত হত্যার ঘটনায় বিএনপির উদ্বেগ, ছাত্রদের দল গঠনের বিষয়কে স্বাগত জানালেও কিংস পার্টি মেনে নেওয়া হবে না মন্তব্য। অন্তর্বর্তী সরকারকে চরম অসহায় মনে করছেন বিশিষ্টজনেরা। সংকট এখনো শেষ হয়নি জানিয়ে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। রক্তে রাঙানো ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি শুরু। বিকেলে অমর একুশে বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। দেশের দক্ষিণাঞ্চলে বাড়ছে বড় বিনিয়োগে তরমুজের আবাদ। নীতি সহায়তা নিশ্চিত হলে উৎপাদন বাড়বে বলে উদ্যোক্তাদের আশা। এবং বিপিএলের লিগ পর্বের খেলা শেষ হচ্ছে আজ। দিনের প্রথম ম্যাচে টস জিতে খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এদেশের তরুণ ও যুবকদের মনে রাখতে হবে, সামাজিক ব্যবসা শুধু মানুষকে একটি লাভজনক অবস্থানেই পৌঁছে দেয় না, দেশ জাতি গঠন এবং অর্থনীতি ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুপুরের রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের নবম সামাজিক যুব সম্মেলনে বক্তব্য প্রদান করেন তিনি। যুব সম্মেলনে ২১টি দেশের প্রতিনিধি অংশ নেন। ডক্টর ইউনূস বলেন, এবার যুব সম্মেলনের মূল মহাত্ম ফ্যাসিবাদ ও স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে সম্মেলনের আয়োজন করা হয়েছে। পুরো বাংলাদেশই স্বনির্ভর হওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে নিতে হলে তরুণ এবং যুবকদের দেশ গড়ার কাজে সম্মিলিতভাবে অংশ নিতে হবে। সেই সঙ্গে অপেক্ষাকৃত যারা ধনী তাদেরকে ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। First, I welcome you, those who are coming from outside, welcome you to Bangladesh. We are now calling it New Bangladesh. And this is our task for the whole country, turn this into New Bangladesh. Because of the sacrifices made by our young people. They have done amazing things. I'm sure you'll hear about it, you'll see things that they have done. As you go to the streets of Dhaka, you'll see all the painted walls, kind of documenting what they are thinking, what they're looking for, what they stand for. So this is not just a casual painting, use of brush and use of paints. This is pouring their heart out, screaming out what they want. So today, our walls on the street around the whole country, not just Dhaka city, became a museum that they have created for us to build the history, beginning of something they stood for. জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল লিটারে ১ টাকা করে বেড়েছে। নতুন দামে ডিজেল ও কেরোসিন লিটার প্রতি ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিশ্ববাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। এর আগে ৩১শে ডিসেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা কমানো হয়েছিল।
এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। শুরু হলো ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রতিরোধ এবং জাতীয় চেতনার উন্মেষ। মাস জুড়ে জাতি ভালোবাসা জানাবে ভাষা শহীদদের প্রতি। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা, আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন। ৭১-এ ৯ মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ফেব্রুয়ারি মাস একদিকে শোকাবহ হলেও অন্যদিকে আছে এর গৌরবোজ্জ্বল অধ্যায়। কারণ পৃথিবীর একমাত্র জাতি যারা নিজেদের ভাষার জন্য এ মাসে জীবন দিয়েছিল। ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। এর মধ্য দিয়ে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এখন বিশ্বে দেশে দেশে পালিত হয়। 52-এর 21শে ফেব্রুয়ারি ফাগুনের আগুনের সেই সব শহীদদের মাথা নত করে স্মরণ করছে জাতি। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনগুলো স্মরণ করবে নানা আয়োজনে। প্রতি বছর ভাষার মাসের প্রথম দিনের বড় আকর্ষণ 21শে বইমেলা। আজ বিকেলে মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। বিশ্ব ইজতেমার প্রথম পর্যায়ের দ্বিতীয় দিনে মুসল্লিদের জন্য বিভিন্ন ভাষায় বয়ান চলছে। রোববারের আখেরি মোনাজাতের জন্য নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। চকর মালিথার রিপোর্ট। দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির ইবাদত বন্দেগী আর জিকির আজকারে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে মুখরিত তুরাগ পার। পরকালের সমৃদ্ধি অর্জনে মুসল্লিদের করণীয় নিয়ে দুদিন ধরে বিভিন্ন ভাষায় বয়ান করছেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বুজুর্গ আলেমরা। ইজতেমায় অংশ নিয়ে আলেমদের সারগর্ভ বয়ানে অনুপ্রাণিত মুসল্লিরা। সারা পৃথিবীর মুসলমান সকলে একত্র হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য। যে কোনো উপায়ে যেন ইজতেমার উসিলায় যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। এখানে আসি বাবা ইমান আমলের কথা শোনার জন্য আসি। সবাই একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করে যেন আল্লাহ পাক আমাদের সকলের গুনাহ মাফ করে দেয়। ইজতেমার কদিন ধরেই টঙ্গী ও এর আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আমরা প্রতি পালায় ২৫০০ পুলিশ ফোর্স কাজ করছে, অন্যান্য ফোর্সও কাজ করছে। সব মিলে সার্বিক নিরাপত্তায় আমরা সন্তুষ্ট। রোববার জোহরের নামাজের আগে যে কোনো সময় প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের সূরা সদস্য মাওলানা মোহাম্মদ জুবায়ের। দুদিন ধরে বিভিন্ন ভাষায় বয়ান চলছে ইজতেমা মাঠে। এসব বয়ান বিভিন্ন ভাষাভাষী মুসল্লিদের জন্য তর্জমা করে শোনানো হচ্ছে যার যার জামাতে। দেশ বিদেশের মুসল্লিরা তাবলিগ জামাতের মুরব্বীদের এসব বয়ান মনোমুগ্ধ হয়ে শুনছেন। চকর মালিথা, চ্যানেল আই, বিশ্ব ইজতেমা, টঙ্গী। দেশে প্রতি লাখে ১০৬ জন ক্যান্সারে আক্রান্ত। প্রতি বছর নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন ৫৩ জন মানুষ। জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার নিবন্ধন থেকে পাওয়া গবেষণার আলোকে দেশে ক্যান্সার পরিস্থিতির এই তথ্য তুলে ধরেন গবেষকরা। তারা বলছেন দেশে মোট মৃত্যুর ১২% ক্যান্সারজনিত। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার নিবন্ধনের মাধ্যমে দেশে ক্যান্সার পরিস্থিতি নিয়ে গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠান। আয়োজক রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিএসএমএমইউ এর পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ২০২৩ সালে জুলাই মাসে ক্যান্সার নিবন্ধনের ওপর প্রথমবারের মতো শুরু হয় ওই গবেষণা। শনিবার দ্বিতীয় ধাপের গবেষণার তথ্য তুলে ধরেন সংশ্লিষ্টরা। কোন ক্যান্সারে সবচেয়ে বেশি মারা যায়
সেটা যখন আমরা দেখি তখন আমরা দেখতে পাচ্ছি যে ব্রঙ্কাস এবং লাং সবচেয়ে মৃত্যুর কারণ হিসেবে 1 নম্বর, ল্যারিংস 2 নম্বর, স্টমাককে আমরা পাচ্ছি 3 নম্বর শীর্ষ ক্যান্সার হিসেবে, যেখানে অ্যাজ এ কজ অফ ডেথ। পুরুষদের মধ্যে ক্যান্সারের মৃত্যুর কারণ টপ 3টা ক্যান্সার হচ্ছে ব্রঙ্কাস এবং লাং, তারপরে ল্যারিংস, তারপরে লিভার। এবং নারীদের মধ্যে মৃত্যুর প্রধান কারণ হিসেবে যদি 3টা ক্যান্সার, তার 1 নম্বরে আছে ব্রেস্ট, তারপরে স্টমাক, তারপরে হচ্ছে লিপ এন্ড ওরাল ক্যাভিটি। গবেষকরা জানিয়েছেন 2 লাখ মানুষের উপর গবেষণায় দেশে 38 ধরনের ক্যান্সার রোগী পাওয়া গেছে। শীর্ষে রয়েছে ফুসফুস ক্যান্সার 16.1%, এরপর লিভার ও স্বরতন্ত্রের ক্যান্সার 12.9%। দেশের 8 বিভাগে শিগগিরই রেডিয়েশন মেশিন কেনা সহ ক্যান্সার ওষুধের ওপর কর প্রত্যাহারের কথা জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক সহকারী। ক্যান্সারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কিনা, ওষুধের দাম কমানোর পাশাপাশি আমরা বলতে চাই এই সপ্তাহের মধ্যেই এটা যেটা সবচেয়ে বড় প্রজেক্ট, আমরা আসলে হাসপাতাল কম্পিটিশনের পাশাপাশি রেডিওথেরাপির জন্য যে মেশিন প্রকিউরমেন্ট প্রসেস একই সাথে অন করতে বলবো আমরা পিডিকে, আগামী মাসে ফুল বন্ড চালু হবে। অনুষ্ঠানে জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার নিবন্ধনের পরবর্তী গবেষণা কাজে সহায়তা অব্যাহত রাখার কথা জানায় সরকার ও বিএসএমএমইউ সংশ্লিষ্টরা। আমাদের এই পরিসংখ্যান ভবিষ্যতে আমাদের জ্ঞান অর্জন, জ্ঞান তৈরি এবং জ্ঞান বিতরণে এবং মোটিভেশনে এবং ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, বই প্রকাশ বা কোনো ধরনের মত প্রকাশের উপর হস্তক্ষেপ করার ইচ্ছে অন্তর্বর্তী সরকারের নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠান উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। লায়লা নওশিনের রিপোর্ট। স্বাধীনতা, সাম্য, সম্প্রীতির জন্য কবিতা স্লোগানে জাতীয় কবিতা উৎসব 2025 সঙ্গীত দিয়ে শুরু হয় দুদিনের উৎসব। আয়োজন উদ্বোধন করেন ছাত্র জনতার অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। আবু সাঈদ আমার দেশের প্রাণ দিয়েছে, কবিতা ভালোবাসিছে। আমি এই অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করে দিয়েছি। বিগত সরকারের সময়ের দলদাস কবিদের মতো না হয়ে কবিদেরকে গণমানুষের কণ্ঠস্বর হওয়ার আহ্বান জানান আয়োজকরা। যারা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে তারা কবি নয়, যারা সম্পদের জন্য, গাড়ি বাড়ির জন্য কবিতা লেখে তারা কবি নয়। কবি হচ্ছে সেই যে মানুষের জন্য কথা বলে। গত 16 বছর এই কবি নামধারী ভণ্ড, প্রতারক, দুর্বৃত্ত, গণদুশ্মন আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনে নিপীড়িত, নির্যাতিত, আহত, নিহতদের পক্ষে টু শব্দটিও কখনো করেনি। বইমেলায় প্রকাশিত কোনো বইয়ের উপর সেন্সরশিপ আরোপ করার ইচ্ছে নেই সরকারের বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। নতুন করে বইয়ের উপর সেন্সরশিপ আরোপ করার কোনো পরিকল্পনা নেই, এটা একটা ভুল তথ্য। এটা ওই পুলিশ অফিসার যদি বলে থাকেন, এটা উনি ওনার ব্যক্তিগত ভাবনার কথা বলেছেন, এটার সঙ্গে আমরা একমত নই এবং আমরা কোনো ধরনের বইয়ের সেন্সরশিপ বা কোনো মত প্রকাশের সেন্সরশিপে বিশ্বাস করি না। আমাদের সরকার স্পষ্ট বিশ্বাস করে মত প্রকাশের স্বাধীনতাতে, এবং সেটা যদি আমাকেও গালমন্দ করে এতে কিছু যায় আসে না। দেশের পাশাপাশি এবার উৎসবে ইরান, প্যালেস্টাইন ও জাপানের কবিরাও অংশ নিচ্ছেন। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিগত সরকারের মতো অন্তর্বর্তী সরকারের আমলেও বিচার বহির্ভূত হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জনগণ যখন একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে, তখনও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনে মৃত্যু সরকারকে নিয়ে দিন দিন আশঙ্কা বাড়ছে। শিক্ষার্থীদের নতুন দল গঠনকে স্বাগত জানালেও কিংস পার্টি মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। আক্তার হোসেনের রিপোর্ট। সকালে রাজধানীর নয়াপল্টনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত শেখ হাসিনার পতন মানতে পারছে না, তাই এখনও নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময়েও বিচার বহির্ভূত হত্যার ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কিন্তু সেই সরকারে আবার হাসিনার আমলের পুনরাবৃত্তি হবে? একজন যুবকর্মী বা যুব নেতা অপরাধী হলেও আপনি তাকে তো পুলিশের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে আদালতে তাকে পেশ করবেন, কিন্তু তাকে আপনি লাশ করে তার পিতামাতার কাছে ফেরত দিবেন, তাহলে কি লাভ হবে? শিক্ষার্থীদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি মন্তব্য করেন, ছাত্রদের ক্যাম্পাসেই থাকা উচিত। আপনাদের প্রধান দায়িত্ব হচ্ছে ক্যাম্পাসের সবুজ চত্বর,
সেই সবুজ চত্বরে আপনারা চিৎকার করে বলুন যে শেখ হাসিনার মতো যাতে আর কখনোই কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে। আপনারা সেই আওয়াজ তুলুন, সেই আওয়াজ সবাই শুনবে এবং বিভিন্ন রাজনৈতিক দল, গণতন্ত্র মানা সরকার সবাই সেইভাবেই পলিসি নির্ধারণ করবে। জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, কিংস পার্টি মেনে নেওয়া হবে না। এখানে প্রতিটি ব্যক্তি সজ্জন, কিন্তু ক্ষমতার লোভ বড় বড় ভয়ঙ্কর। আমরা এই ভয়ঙ্করের মধ্যে যেন না পড়ি। সত্যিকার অর্থে আপনাদের আজকে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। আপনারা দল অবশ্যই করবেন, কেন করবেন না? দল করবেন, ক্ষমতায় আসবেন, কোনো আপত্তি নেই। কিংস পার্টি তা আমরা হতে দেব না। সব ষড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তী সরকারকে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে এক সেমিনারে বিশিষ্টজনেরা বলেছেন, সরকার অসহায় হয়ে পড়েছে। বিপ্লব কিংবা অভ্যুত্থান পরবর্তী সরকারের এই হাল মানা যায় না। সুশাসন ও গণতন্ত্র বিষয়ক এক আলোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএফ আব্দুর রহমান বলেছেন, সরকারের জন্য দুঃখজনক হবে সংস্কারের জন্য গঠিত কোনো কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন করতে না পারা। সংকট এখনো কাটেনি সতর্ক করে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক ঐক্য জরুরি। রেজভি নেওয়াজের রিপোর্ট। সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স নামের একটি বেসরকারি সংস্থার আয়োজনে স্কাটনে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সুশাসন ও গণতন্ত্র শিরোনামে সেমিনার। 2300 প্রাণের বিনিময়ে স্বৈরাচারী সরকারকে বিদায়ের পর গঠিত সরকারটি একের পর এক ভুল করে যাচ্ছে দাবি করেন একজন আলোচক। এবং সংবিধানের ধারাবাহিকতা করে আমি আরেকটি স্বৈরাচারের হাতে দেশকে উঠিয়ে দেব, এটা করতে চাচ্ছেন না। আমাদের এই স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করবার জন্য আমাদের সমগ্র জাতি যেভাবে ছাপিয়ে পড়েছে, আপনি তার বিরুদ্ধাচরণ করতে পারেন না। আর আজকে যে অসহায় অবস্থা সরকারের দেখছি, আমি আপাতত দেখা যাচ্ছে না, কিন্তু সরকার অসহায় অবস্থায় আছে। ৭২ সংবিধানের মাধ্যমেই এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় কায়েম হয়েছে। সেই ধারাবাহিকতা এখনও ভাঙা যায়নি দাবি করেন সেমিনারের প্রধান অতিথি। পরিবর্তন কেবলমাত্র কথাই হবে না, আমি বুঝতে পারি, কিন্তু সেই জন্য আমি রাজনৈতিক দলগুলোর কাছে একটা আহ্বান জানাই। সেটা কি, অনেক বিষয় আপনাদের মধ্যে ভিন্নমত থাকবে, থাকারই কথা, কিন্তু যে জায়গাগুলোতে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, শুধু ব্যক্তির অপসারণ নয়, কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন, গণতন্ত্রায়নের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে, প্রাণ দিয়ে তৈরি হয়েছে, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত নেই, আসুন আমরা সেই জায়গায় এক থাকি। স্বাধীনতার পর থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত সরকারগুলো কিভাবে সংবিধানকে কলুষিত করেছে তা নিয়ে দীর্ঘ বক্তব্য দেন আলী রিয়াজ। তবে তার নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন কি করেছে কিংবা আগামীতে কি পরিবর্তন আসছে তা নিয়ে কোনো বক্তব্য দেননি এই সংবিধান বিশেষজ্ঞ। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। শুদ্ধ সঙ্গীতের প্রসারে চ্যানেল আই স্টুডিওতে হয়েছে খেয়াল উৎসবের 12তম আসর। চ্যানেল আই বিকাশ বাংলা খেয়াল উৎসবে বাংলা ভাষার শুদ্ধ সঙ্গীত চর্চার খেয়ালে মগ্ন ছিলেন সঙ্গীত শিল্পীরা। বিস্তারিত যাযাবর মিন্টু রিপোর্টে। ভাষার মাস শুরুর আগের সন্ধ্যা থেকে 1 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত বাংলা খেয়াল উৎসবের এই আয়োজন। শুদ্ধ বাংলা খেয়াল সঙ্গীতের সুর, তাল আর লয়ের মূর্ছনা চ্যানেল আই স্টুডিওতে। উদ্বোধন পর্বে আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য জানান আয়োজকরা। উদ্দেশ্য একটাই ছিল যে তরুণ প্রজন্মের কাছে বাজার রহমান সাহেব যেরকম ভেবেছিলেন যে নতুন একটা সঙ্গীতের ধারা প্রবর্তন করা বাংলা খেয়াল, সেটা ছড়িয়ে পড়ুক। চ্যানেল আই সেই চেষ্টাটা গত 12 বছর যাবত করছে। কতটুক হয়েছে তা আমরা বলতে পারবো না, কিন্তু সঙ্গীতের একটা নতুন ধারা তৈরি হয়েছে। আমরা মনে করি যে এই ধারাটি অব্যাহত থাক। চ্যানেল আই, আজাদ রহমান সাহেব আমাদের মাঝে নেই, বাংলাদেশের সঙ্গীতের একটা দিকপাল তিনি ছিলেন, 21 পদকপ্রাপ্ত একজন সঙ্গীতজ্ঞ। তো এই ধারাটি আমরা অব্যাহত রাখবো। উচ্চাঙ্গ সঙ্গীতের বিকাশের মধ্য দিয়ে এই উৎসব আগামী প্রজন্মকে শুদ্ধ সঙ্গীতে আগ্রহী করে তুলবে মনে করেন বিশিষ্টজনেরা। আমি অত্যন্ত আনন্দিত। ওনার একটা স্বপ্ন ছিল বাংলা খেয়ালটা ছড়িয়ে পড়বে সবার মাঝে, প্রজন্মের মাঝে, যারা সঙ্গীতকে ভালোবাসে,
যারা শাস্ত্রীয় সঙ্গীতকে ভালোবাসে তারা তো প্রথমেই গাইবে খেয়াল গান, এবং সেটা যদি বাংলা ভাষায় গাইতে পারে অন্তর থেকে, তাহলে এটা তাদের কাছে আরো বেশি ভালো বোধগম্য হবে। তো তার স্বপ্নটা আজকে আমরা দেখতে পাচ্ছি সত্যি সত্যি বাস্তবায়িত হচ্ছে। আমি দেশের বাইরেও অনেক জায়গায় গিয়ে শুনেছি যে তারা এই প্রোগ্রামটি প্রত্যেক বছরই উপভোগ করেন। তো চ্যানেল আইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা আশা করি আমরা যেই পথে চলছি, যেই প্রত্যয় নিয়ে চলছি যে বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করব, সেই প্রত্যয়ের আমরা সহযাত্রী হব। অনুষ্ঠানে খেয়াল উৎসবের প্রবর্তক বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রয়াত আজাদুর রহমানকে স্মরণ করা হয়। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে দিন দিন বাড়ছে তরমুজের আবাদ। সেসব এলাকার চরাঞ্চলে বিঘার পর বিঘা জমিতে তরমুজ চাষে অনেক উদ্যোক্তা বড় বিনিয়োগের ঝুঁকি নিচ্ছেন, তবে তারা নানা রকম সংকটের কথা বলছেন। উদ্যোক্তাদের দাবি, নীতি সহায়তার মাধ্যমে তাদের বিনিয়োগ নিশ্চিত করা গেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। পায়রা নদীর মাঝে জেগে ওঠা এই চরটিকে ওপর থেকে দেখলে বোঝা যায় এটি ছোট্ট একটি দ্বীপ। পটুয়াখালীর দুমকি উপজেলায় অবস্থিত প্রায় 400 বিঘা আয়তনের এই চরটির নাম চর আলগি। এখানে তরমুজ চাষের উদ্যোগ নিয়েছেন পাশের উপজেলা গলাচিপা থেকে আসা তরুণ উদ্যোক্তা মিলন আকন্দ। এখানে আছে 400 বিঘার মতন জমি আছে। এই মাথাতে দেখা যায় না কিছু, দিগন্ত জোড়া। হ্যাঁ, যে জমিটা আছে এখানে প্রায় 1.5 কোটি টাকা খরচ হবে। এত বিশাল বিনিয়োগের সবটাই ঝুঁকির উপর। আমরা যেটা পরিশ্রম করি, এটা যদি বেশি কুয়াশা হয়, বেশি বৃষ্টি হয়, জীবনে তাহলে লাইভে শেষ। আমাদের সরকারের যে কোনো একটা জিনিস করা উচিত। শস্য বীমা, ক্রপ ইন্স্যুরেন্স আমাদের যদি এভাবে যদি করতো, ঠিক আছে, আবার যে বীমা করে আমরা ওইটা বীমা যেটা জমা থাকতো আর ওইটাতে আমরা কিছু আবার পরবর্তীতে করতে পারতাম। ভালো বীজ প্রাপ্তিতেও রয়েছে নানা সংকট। কত টাকার বীজ কিনছেন আপনি? 17 লক্ষ টাকার বীজটা। স্যার, আমাদের গলাচিপে অনেক ঝামেলা হয়। বীজটা ডিলারেরা আটকাইয়া ওই বীজের সাথে অন্য বীজ দেয়, মিশায় দেয়। হ্যাঁ, যেরকম গেরেটন বীজ চাইলে তারা আলগি একটা তরমুজ নাম আছে, ওই আলগি তরমুজটা ধরাই দেয় যে ওইটা নিতে হবে না, ওটা দেবো না। এই বীজের জন্য আমরা হতাশা থাকি। উন্নত বিশ্বে বিশাল বিশাল জমিনের উপরে যে কৃষির চিত্র আমরা দেখেছি, সেটি যেন প্রতিচ্ছবি হিসেবে ধরা দিয়েছে এখানে। সে বিশ্বে কৃষি হয় প্রযুক্তি আর যন্ত্রের মাধ্যমে, ফলন শতভাগ নিশ্চিত। আর এখানে হাজার হাজার কৃষকের হাতের স্পর্শে বিশাল এই ভূখণ্ডে কৃষির চর্চা, উৎপাদন এবং ফলন পুরোটাই ভাগ্যের উপর। যদি যন্ত্র আর প্রযুক্তির নিশ্চয়তা দেওয়া যেত, তাহলে কৃষক থাকতে পারত অনেকটা নিশ্চিন্তে। পটুয়াখালীর দুমকির চরালগি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। সুন্দরবনে 2 মাস কাঁকড়া ধরা বন্ধের সিদ্ধান্তে উপকূলের জেলে পরিবারগুলোতে দেখা দিয়েছে দুঃখ দুর্দশা। জীবিকা নির্বাহের বিকল্প ব্যবস্থা অথবা সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলেরা। এবারে প্রকৃতি সংবাদ। মাদারীপুর শহরে খাল পুনরুদ্ধারে মাঠে নেমেছে পৌরসভা। ঐতিহ্যবাহী সৈয়দার বালি খাল পুনরুদ্ধারের মাধ্যমে শুরু হয়েছে কার্যক্রম। চলছে ময়লা আবর্জনা পরিষ্কার সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ। সংশ্লিষ্টরা বলছেন, সমস্যার স্থায়ী সমাধানে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ জরুরি। এবারে খেলার খবর। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সামাজিক ব্যবসা শুধু আর্থিক উন্নয়ন নয়, দেশ জাতি গঠনেও ভূমিকা রাখে বললেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। এখনো বিচার বহির্ভূত হত্যার ঘটনায় বিএনপির উদ্বেগ। ছাত্রদের দল গঠনের বিষয়কে স্বাগত জানালেও কিংস পার্টি মেনে নেওয়া হবে না মন্তব্য। অন্তর্বর্তী সরকারকে চরম অসহায় মনে করছেন বিশিষ্টজনেরা। সংকট এখনো শেষ হয়নি জানিয়ে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান।
রক্তে রাঙানো ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি শুরু, বিকেলে অমর 21 বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। দেশের দক্ষিণাঞ্চলে বাড়ছে বড় বিনিয়োগে তরমুজের আবাদ, নীতি সহায়তা নিশ্চিত হলে উৎপাদন বাড়বে বলে উদ্যোক্তাদের আশা। এবং বিপিএল এর লিগ পর্বের খেলা শেষ হচ্ছে আজ। দিনের প্রথম ম্যাচে টস জিতে খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালস। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছেন চ্যানেল আই। আপা, 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা